এক সাধারণ মুসলিম ঘরের বউ, তার নাম ফারহানা, একবার পরিবারের জন্য বাড়তি রোজগারের প্রয়োজনে সে একটা কল সেন্টারে চাকরি শুরু করে। তার চোখে ছিল অনেক বড় একটা আশা, তার পরিবারের অভাব সে দূর করবে, কিন্তু সে জানতো না সেখানেই লুকিয়ে ছিল তার জন্য এক ভয়াবহ চক্রান্ত। সেখান থেকেই বদলে যায় সবকিছু। মেয়েটা জানতো না সাধারণ এক কল সেন্টারের আড়ালে সেখানে লুকিয়ে ছিল নিজের ইজ্জত বিক্রি করার একটা সিস্টেম, যার কারণে সুন্দর আর সুশীল সেই ফারহানা তার হাজবেন্ডের চোখ ফাঁকি দিয়ে করতে শুরু করে এমন সব কাজ যেটা কখনোই কাম্য নয়। আজকে সেই সিনেমার গল্পটাই আপনাদের সামনে তুলে ধরবো। গল্পটা আপনাদের শেখাবে কিভাবে পরিস্থিতি একটা মানুষকে কতটা চাপে ফেলতে পারে। সিনেমাটার নামও ফারহানা, যা মুক্তি পেয়েছিল 2023 সালের দিকে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় একটা মুসলিম পরিবারকে দেখিয়ে। সেখানে ফারহানা, তার স্বামী করিম আর তার 3টা ছোট ছোট বাচ্চা আছে। ফারহানার শ্বশুর শাশুড়িও একসাথেই একই বাড়িতে থাকে। তাদের নিজেদের একটা ফ্যামিলি বিজনেস হিসেবে একটা জুতার দোকান আছে। ফারহানার হাজবেন্ড করিম সেখানে তার বাবার সাথেই কাজ করে। এক কথায় বলতে গেলে ফারহানার হাজবেন্ড করিম খুবই সাদাসিধে টাইপের একটা মানুষ। ভেতরে কোনো প্যাচগোজ নেই, বরং সবসময় সে ফারহানাকে সাপোর্ট করে এসেছে। তবে করিমের বাবা সব দিক থেকে একটু বেশি স্ট্রিক্ট স্বভাবের মানুষ, আর ইদানিং তাদের দোকানের বিক্রি কমে যাওয়ার কারণে সে খুবই বিরক্ত থাকে। কারণ কোনো এক সময় তাদের এই দোকান ছিল এলাকার সব থেকে বেশি বিক্রি হওয়া দোকান। পুরো এলাকায় তাদের মতো জুতার দোকান একটাও ছিল না। এমনকি শুধুমাত্র এই জুতার একটা দোকান দিয়েই করিমের বাবা করিমের বাকি বোনদের বিয়ে দিয়েছিল। আর সেখান থেকেই পরবর্তীতে ধীরে ধীরে শহরের নতুন স্টাইল, ফ্যাশন আর বড় বড় কিছু জুতার দোকান আসার কারণে তাদের ফ্যামিলি বিজনেসে এখন কিছুটা ভাটা পড়েছে। এমনকি বর্তমানে তাদের খুব টানাটানি করেই নিজেদের সংসার চালাতে হয়। টাকা পয়সার এই অভাবের কারণে করিম তার ছেলে মেয়েদের স্কুলের খরচটাও ঠিকঠাক মতো চালাতে পারে না। তাই ঘরের এই অবস্থায় ফারহানা কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। সে তার শ্বশুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও গিয়ে চাকরি করতে চাই, এতে ঘরের কিছুটা খরচ মিটবে। কিন্তু সেখানে করিমের বাবা তার কথার কোনো গুরুত্ব দেয় না। সে পুরনো যুগের মানুষ, মন মানসিকতাও সেখানেই আটকে আছে যে ঘরের বউকে বাইরে বের হতে দেওয়া যাবে না। আর পরিবার সম্পর্কে বলতে গেলে ফারহানকে সে এমনিতেই খুব কড়া নজরদারিতে রাখে। তাকে বাইরে বের হতে দেওয়া হয় না তেমন একটা। পাশাপাশি ঘরের সবার কাছে বাটন ফোন অথবা স্মার্টফোন থাকলেও ফারহানার কাছে কোনো ফোন নেই, কারণ তার শ্বশুর মনে করেন এই মোবাইল ফোন ঘরের বউকে নষ্ট করবে। এমনকি ঘরে একটা ল্যান্ডলাইন আছে, সেখানেও ফারহানার কোনো বান্ধবী অথবা তার কোনো আত্মীয় স্বজন অথবা তার কাছের কেউ যদি তাকে কল করে তাহলে সেটা আগে ঘরের অন্য কেউ চেক করে নেয়, তারপর ফারহানাকে দেওয়া হয়। এভাবেই যাচ্ছে তার জীবন। তার কিছুদিন পর করিম একদিন ফারহানাকে নিয়ে ফারহানার এক বান্ধবীর বিয়েতে যায়। সেখানে ফারহানার সেই বান্ধবী ধর্মীয় দিক থেকে একটা খ্রিস্টান পরিবারের মেয়ে। তবে স্কুলে পড়ার সময়তে তার সাথে ধর্মের কারণে কখনোই ফারহানার দূরত্ব তৈরি হয়নি, বরং তারা খুব ভালো বন্ধু ছিল। আর শুরুতে যেমনটা বললাম, করিম সবসময় ফারহানাকে যথাসম্ভব সাপোর্ট করে, তাই তাকে করিম সাথে করেই এই বিয়েতে এনেছে। সেখানে ফারহানা এখানকার প্রত্যেককে আলাদা আলাদা রঙিন পোশাকে আর এত আনন্দ করতে দেখে আফসোস করে। যদি সেও পারতো সবার সাথে আনন্দ করতে। ঠিক তখনই তার সাথে তার ছোটবেলার এক বান্ধবীর দেখা হয়। সেখানে তার সাথে কথাবার্তা হলে তার বান্ধবী তাকে নিজের কোম্পানির একটা কার্ড দেয়। বলে, তুই তো লেখাপড়া ভালোই করেছিস, চাইলে আমাদের এই কোম্পানিতে একটা ইন্টারভিউ দিতে আসিস। সেদিন বাড়ি ফেরার সময় ফারহানা করিমকে সেই কার্ড দেখায়। বলে আগামীকাল নাকি সেই কোম্পানিতে এমপ্লয়ি হায়ারের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, তাই সেখানে করিম তাকে তেমন কিছু বলে না। পরদিন সময় মতো করিম ফারহানাকে নিয়ে সেই কোম্পানির অফিসে হাজির হয়। করিম তাকে কথা দিয়েছে বাসায় তার বাবাকে সে বুঝিয়ে নেবে, সে যেন তার ইন্টারভিউ ভালো করে দেয়। কারণ সব দিক বিবেচনা করে করিমও বুঝতে পেরেছে যে ফারহানা যদি ভালো একটা জব করতে পারে তাহলে তাদের পরিবারের জন্য সেটা খুব ভালোই হবে। তারপর ফারহানা তার ইন্টারভিউ শেষ করে করিমের সাথে দেখা করে, জানায় তার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে, সে সিলেক্টেড হয়েছে। তবে এই কথা শুনে করিম কেমন যেন পুরোপুরি খুশি হতে চাচ্ছে না। বাইরে বাইরে সে নিজেকে খুবই সাপোর্টিভ দেখাচ্ছে, কিন্তু ভেতরে সেও বিষয়টাকে ভালো মতো দেখছে না যে ফারহানা অর্থাৎ তার ঘরের বউ বাইরে আসা যাওয়া করে এভাবে চাকরি করুক। কিন্তু তার হাতে তো করার কিছু নেই, কারণ তার নিজেরও কোনো কামাই নেই। বাচ্চাদের জন্য ভালো কিছু করতে হলে টাকা তো লাগবেই। তবে ফারহানা তার এই নতুন চাকরি নিয়ে খুব খুশি। সে নিজের জন্য সেদিন টুকটাক শপিং করে নেয়, আর পরদিন নিজেকে গোছগাছ করে অফিসে যাওয়ার জন্য সে রেডি হচ্ছিল। যা দেখে ফারহানার শ্বশুর এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। বোঝা যাচ্ছে তার এই চাকরিটা তার ঘরের কেউই ভালো চোখে নেয়নি। তারা চায় ঘরের বউ ঘরে
থাকুক, যেটা প্রত্যেকটা ফ্যামিলির একই কথা। কিন্তু করিমের রিকোয়েস্টে কেউ তাকে কিচ্ছু বলে না। সেদিন করিম তার দোকান থেকে ফারহানার জন্য সুন্দর দেখে একজোড়া জুতো নিয়ে আসে। সে নিজে তাকে জুতো পরিয়ে দেয়, আর এসবে ফারহানা খুবই খুশি হয়। তারপর ঘটনা সোজা ফারহানার অফিসে চলে যায়। আসলে সামনের কিছু সময় তাদেরকে ট্রেনিং এর মধ্যে থাকতে হবে, কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বললে তারা তাদের প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তেমনটাই চলতে থাকে। তারপর সবকিছু বোঝানো হলে ফারহানাকে তার সিট দেওয়া হয়। কিন্তু যেহেতু আজ প্রথম, তাই ফারহানা কিছু বুঝতে পারে না। সে বুঝতে পারে না মানুষের সাথে কিভাবে ফ্রেন্ডলি কথা বলতে হবে, কারণ বিয়ের পর বেশিরভাগ সময় সে তার ঘরের ভেতরেই বন্দি অবস্থাতেই ছিল। যেখানে বাইরের পরিচিত মানুষদের সাথে কথা বলার জন্য তাকে পারমিশন নিতে হতো, সেখানে আজ তাকে সকল অপরিচিত মানুষদেরকে মানাতে হবে। তবে যেহেতু সে খুবই সুশীল পরিবার থেকে বিলং করে, তাই তার কথাবার্তা আর বলার ধরন তার প্রথম কাস্টমারের খুব পছন্দ হয়। ফারহানাকে সেখানে তাদের কোম্পানির একটা বিশেষ ক্রেডিট কার্ড বিক্রি করার কথা বলা হয়েছিল, আর সেখানে প্রথমবারেই সে খুবই ভালো পারফর্ম করে। ধীরে ধীরে দিন পার হতে শুরু করে, আর ফারহানার মধ্যে সেই কাজের দক্ষতা, মানুষের সাথে কথা বলার এক্সপেরিয়েন্স সবকিছুই বাড়তে শুরু করে। আগে যেখানে তার মুখে সবসময় একটা আচ্ছন্নতার ছায়া পড়ে থাকতো, সেখানে তার মুখে এখন সবসময় একটা আলাদা স্মাইল থাকে। কিছুদিন পার হতেই ফারহানার স্যালারি 30,000 রুপিতে গিয়ে পৌঁছায়, যার কারণে এবার তাদের খরচের জায়গাটা আগের মতো একদম আটকা পড়ে নেই। বাচ্চাদের খরচ চালিয়েও ফারহানা পরিবারের জন্য সকল সমস্যার সমাধান করতে পারছে, যার মাধ্যমে তার ভেতরে আগের তুলনায় একটা আলাদা আত্মবিশ্বাসের তৈরি হয়। আর তাছাড়াও তার কাজই হলো এখন বিভিন্ন অপরিচিত কাস্টমারদের সাথে কথা বলে তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করা। তাই প্রতিদিন ভিন্ন ভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে ফারহানার একটা আলাদা পরিবর্তন আসে। সে সবার সাথেই এখন কনফিডেন্টলি কথা বলে। প্রায় 6 মাস পার হয়ে যায়, সে এখনো খুবই সুন্দরভাবেই তার চাকরি করছে। কিন্তু একদিন হঠাৎ সে খেয়াল করে তাদের অফিসের সেকশন বিতে যারা কাজ করে তাদের লাইফস্টাইল খুবই আলাদা। তারা ভালো মানের গাড়িতে করে আসে, এমনকি তাদের হাতে দামি স্মার্টফোন, দামি ওয়াচ। বোঝা যায় যারা সেকশন বিতে রয়েছে তাদের স্যালারি অনেকটাই বেশি। তাই সেদিন ফারহানা তার বান্ধবী নায়ার কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে নায়া তাকে এ বিষয়ে তেমন কিছু বলতে চায় না, বলে তুই যেখানে আছিস সেটাই তোর জন্য ভালো জায়গা, সেকশন বি এর কাজ তোর জন্য নয়। আসলে ফারহানার এই বান্ধবীও সেকশন বিতেই কাজ করে, কিন্তু কখনোই তাকে ওই সম্পর্কে কিচ্ছু জানায়নি। ফারহানা ভেবেছে হয়তোবা সেখানে প্রমোশনের মাধ্যমে যেতে হবে, কিন্তু কথায় কথায় সে জানতে পেরেছে যে না, ওখানকার কাজই নাকি একটু ভিন্ন রকম, সবাই সেটা করতে পারে না। তারপর এভাবে আরো দিন যেতে শুরু করে। তার কিছুদিন পর একদিন হঠাৎ ফারহানার ছোট্ট মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। অনেকদিন ধরেই তার ঠান্ডা লেগেছিল, কিন্তু আজকে রীতিমতো তার শ্বাসকষ্ট শুরু হয়, যার কারণে রাতের বেলাতেই তাড়াহুড়ো করে ফারহানা করিমকে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। আর চেক আপ শেষ হলে তাদেরকে জানানো হয় তাদের বাচ্চার নাকি ফুসফুসে বড় একটা সমস্যা আছে, আর আর্জেন্ট এখন অপারেশন করতে হবে, কারণ তারা অনেক দেরি করে ফেলেছে। তার সমস্যা এতদিন ধরে তাহলে তারা কেন ডাক্তার দেখায়নি? এখন অপারেশন ছাড়া উপায় নেই। তাই কোনো কথা না বলে দুজনেই অপারেশনের জন্য সম্মতি দিয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনদের থেকে অনেকখানি টাকা ধার করে দুজনে হসপিটালের বিল এবং অপারেশনের টাকা পরিশোধ করে, যেখানে অপারেশনের মাধ্যমে পরবর্তীতে তাদের ছোট্ট বাচ্চাটা সুস্থ হয়ে গেলেও তারা এখন প্রায় 4 লক্ষ টাকার ঋণে পড়ে গিয়েছে। যে করেই হোক সেই টাকা তাদেরকে অল্প সময়ের ভেতরেই শোধ করতে হবে। তাই রেগুলার ডিউটির পাশাপাশি একদিন ফারহানা তার বান্ধবী নায়াকে সেই সমস্ত কথা খুলে বলে যে তাদের পরিস্থিতি খুবই খারাপ, এখন তার বেশি টাকার প্রয়োজন। আর তাছাড়াও অফিসে ফারহানার সেকশনে যারা রয়েছে তাদের সবার থেকে ভালো পারফরমেন্স সে এনেছে, তাই সেকশন বিতে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না। সে তাকে এই বোঝাতে শুরু করে তার এখন বেশি স্যালারি প্রয়োজন। তাই এখন কোনো উপায় না দেখে নায়া ফারহানাকে নিয়ে তার বসের সাথে কথা বলতে যায়। সেখানে সেও দেখতে পায় ফারহানার কাজের দক্ষতা খুবই ভালোই, কিন্তু তবুও এখানে তাকে 1 সপ্তাহের একটা ট্রায়াল দিতে হবে। নায়াকে সে ভালো মতো বুঝিয়ে দেয় যেন এই 1 সপ্তাহ ফারহানাকে সে সবকিছু শিখিয়ে নেয়, তারপর থেকে তার রেগুলার কাজ শুরু হবে। আর তারপর সেদিনই নায়া ফারহানাকে সেকশন বিতে নিয়ে যায়। ওখানে তাকে তার পাশে বসে সবকিছু বোঝাতে শুরু করে, জানায় এই কাজটা তোমার আগের কাজের মতো নয়। আগে যেখানে তুমি একমাত্র প্রোডাক্ট সেল করার জন্য কথা বলতে, এখানে তোমার কাজ হবে শুধুমাত্র কথা বিক্রি করা। এটা একটা অনলাইন কল সার্ভিস, যেখানে পুরো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ছেলে তোমার সাথে কথা বলতে আসবে। আর এখানে তোমার কাজই হলো তোমার কাস্টমারদেরকে গুড ফিল করানো। তোমার কাস্টমার যেন তোমার সাথে কথা বলে আনন্দ ফিল করে, আর তারা স্যাটিসফাই হলেই তোমার ভালো হবে। আর তোমার সাথে যেন কথা বলে কন্টিনিউ করে তারা প্রত্যেকবার তোমাকেই বেছে নেয়, সেই চেষ্টা করতে হবে তোমার। অর্থাৎ মোট কথা হলো এখানে সার্ভিসটা তাদের কোম্পানির একটা পেইড সার্ভিস। বিভিন্ন প্রেমে ছ্যাঁকা খাওয়া ছেলেরা অথবা ডিপ্রেসড কোনো ব্যক্তি যাই হোক, তারা শুধুমাত্র একটা মেয়ের সাথে কথা বলে সময় কাটাতে চায়, সেজন্য এই সার্ভিসটা চালু করা। আর এমপ্লয়ি যতক্ষণ তার কাস্টমারকে আটকে রাখতে পারবে তত বেশি তার স্যালারি হবে। আর এখানকার কিছু কঠিন নিয়ম রয়েছে যেগুলো ভঙ্গ করলে তাকে জবাবদিহিতা করতে হবে। তার মধ্যে সবথেকে কড়া নিয়ম হলো কাস্টমার যেই হোক না কেন তার সাথে যতই
ঘনিষ্ঠতা হোক না কেন, এমপ্লয়ি নিজের পরিচয়, নিজের নাম থেকে শুরু করে তার পার্সোনাল কোনো কিছু তার সাথে শেয়ার করতে পারবে না, জাস্ট তার সাথে কথা বলতে পারবে। আর এখানে প্রত্যেকটা এমপ্লয়ি কার সাথে কি কথা বলছে সেই সব কিছু নজরদারি করার জন্য বিবেক নামের একটা ছেলে সবসময় রেকর্ডেড কল, এমনকি লাইভ কল শুনতে থাকে। এরপর সবকিছু বুঝিয়ে নায়া ফারহানাকে একটা কাস্টমারের কল ধরিয়ে দেয়, যেখানে প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাস্টমার ফারহানাকে এমন এমন সব কথা বলতে শুরু করে যেগুলো সে এক্সপেক্ট করেনি। রীতিমতো সেই কাস্টমার তাকে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে, এমনকি সে ফারহানাকে উদ্দেশ্য করে তার শরীরের প্রাইভেট বিষয়গুলো নিয়েও তাকে বলতে শুরু করে। তার সাথে সে ইন্টিমেট হবে, তাকে নিজের বাড়িতে ডেকে এনে তাকে ভোগ করবে, এই ধরনের কথাবার্তা, এমনকি গালিগালাজও করে। এমনকি সেই কাস্টমার তাকে এর থেকেও বেশি জঘন্য এমন কিছু কথা বলে যা শুনে তার রীতিমতো বমি আসতে শুরু করে। আর মূলত এ কারণেই একদম শুরু থেকেই নায়া তাকে বুঝিয়েছিল যে সেকশন বি তার জন্য নয়, ওই কাজ সবাই করতে পারে না। কিন্তু ফারহানা তখন কিছু না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছে। মূলত ফারহানার কপাল খারাপ ছিল, প্রথম টেস্ট করার জন্য যেই কলটা তাকে দেওয়া হয়েছে সেই কলটা একটা খারাপ লোকের পড়েছে। সবসময় মানুষগুলো খারাপ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্টিভ হয়, ভালো কথাই বলে, কিন্তু মাঝে মাঝে এদেরকে ফেস করতে হয়। সেদিন মেট্রোতে করে বাড়ি ফেরার সময় ফারহানা যখন সেখানকার প্রত্যেকটা পুরুষদের দিকে তাকায়, তার মনে হতে শুরু করে এরা প্রত্যেকেই যেন তাকে সেই বাজে দৃষ্টিতেই দেখছে। কিন্তু কি করার, সে চাইলেও আগের চাকরিতে ফিরে যেতে পারবে না, কারণ তাদের মাথায় এখন বড় একটা ঋণের বোঝা। যে করে হোক তাকে এই চাকরিটা করতেই হবে। বাসায় করিম তার চেহারা দেখেই বুঝতে পারে হয়তো বা আজকে কিছু খারাপ হয়েছে তার সাথে। সে তাকে জিজ্ঞাসা করে, তাই ফারহানা তাকে পুরো ঘটনা খুলে না বললেও এতটুকু বোঝায় যে আজকে নাকি অফিসে এক কাস্টমার তার সাথে খুবই খারাপভাবে কথা বলেছে। যা শুনে করিম তাকে সান্ত্বনা দেয়, এগুলো নিয়ে মন খারাপ করো না, সেটা তোমার কাজেরই অংশ। এই যে আমাকেই দেখো, দোকানে গেলে প্রতিদিন এমন এমন অনেক কাস্টমার পড়ে যারা শুধু শুধু আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে যায়, কিন্তু মনে রাখতে হবে তখন আমি শুধু দোকানদার, আর এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র একজন এমপ্লয়ি, তাই তাদেরকে কিছু বলতে পারবে না। চাকরির খাতিরে যদি কাস্টমারদের কথা শুনতে হয় সেটা সমস্যা নেই, কিন্তু যদি কেউ চাকরির বাইরে তোমাকে খারাপ কিছু বলে তাহলে অবশ্যই তার প্রতিবাদ করবে। মূলত করিম মনে করছে হয়তোবা প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কোনো কাস্টমার দামাদামি নিয়ে কিছু বলেছে, কিন্তু সে তো এটা জানে না যে কি পরিমাণ জঘন্য কথাবার্তার মুখোমুখি হয়েছে ফারহানা। ফারহানাও বিষয়টা তাদের সাথে শেয়ার করে না, কারণ তাদের পরিবার যদি জানতে পারে যে সে এমন কাজ করছে টাকা কামাইয়ের জন্য, তাহলে তারা তার উপর খুব রেগে যাবে, এমনকি তাকে কাজ থেকেও টেনে হিচড়ে বাড়ি নিয়ে আসবে। নিজের পরিবারের কথা ভেবে ফারহানা সবকিছু এবার সহ্য করতে রাজি হয়। পরদিন অফিসে গিয়ে সে নায়ার কাছে জিজ্ঞাসা করে এই মানুষগুলো এখানে কল দিয়ে এরকম বাজে কথা কেন বলে। তখন নায়া তাকে বোঝায় আসলে দুর্ভাগ্যক্রমে তার কপালে প্রথম কলটাই এমন পড়েছে। এটা ঠিক যে এখানে যেই কটা কল আসে তার বেশিরভাগ কলই কিছুটা অশ্লীল থাকবে, তাদের সাথে কিছুটা অশ্লীল কথাবার্তাই বলতে হবে, কিন্তু সব মানুষ এখানে খারাপ হয় না। তাই নিজের সবকিছু সাইডে রেখে ফারহানা তার কাজে লেগে পড়ে। একের পর এক সে অনেকগুলো মানুষের সাথেই কথা বলে। এটা ঠিক যে মানুষগুলোর সাথে তার অনেকটাই পার্সোনাল এবং ক্লোজ কথাবার্তা বলতে হচ্ছে, কিন্তু বিষয়গুলোর সাথে সে ধীরে ধীরে মানিয়ে নেয়। তাদের অফিসে সোফিয়া নামের একটা মেয়ে আছে, সেই মেয়েটা তাদের সবার থেকে হাই র্যাঙ্কে চলে, কারণ অফিসে কাস্টমারদের সাথে দীর্ঘক্ষণ কথা বলায় তার রেকর্ড আছে। মাস শেষে 5 থেকে 6 লাখ টাকা স্যালারি পর্যন্ত সে পায়। ফারহানা তাকেও নোটিস করে, বোঝার চেষ্টা করে কিভাবে কথা বললে কাস্টমার ধরে রাখা যাবে। ঠিক এভাবেই আরো একটা সপ্তাহ পার হয়ে যায়। তবে আজকে হঠাৎ ফারহানা একটা ব্যতিক্রম কল পায়। এবার লোকটা তার সাথে কোনো প্রকার অশ্লীল কথাবার্তা অথবা খারাপ কিছু বলে না, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে শুরু করে। সেখানে তাদের খুব সুন্দর কথাবার্তা হয়, আর এতদিন পর এমন একটা কাস্টমার পেয়ে ফারহানা নিজেও খুব খুশি। তাই সেখানে নিয়ম অনুযায়ী সে নিজের নকল নাম জানায়। সে নিজের নাম ঈশা বলে পরিচয় দেয়, আর অপরদিকে যে ব্যক্তিটা তার সাথে কথা বলছে তার নাম হলো আকাশ। আর সেখান থেকেই তাদের রেগুলার কথাবার্তা শুরু হয়। আকাশ নামের তার এই কাস্টমার সেদিন থেকে রেগুলার কল দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। আর কাস্টমারদের সাথে দীর্ঘ সময় কথা বলায় ফারহানার র্যাঙ্ক দিনে দিনে বাড়তে থাকে। আরো এক সপ্তাহ এভাবেই কেটে যায়। তবে আজকে 7 দিনের মাথায় সেই আকাশ কিভাবে যেন জেনে গিয়েছে ফারহানা একটা মুসলিম ফ্যামিলি থেকে। যে কথাটা জানতে পেরে প্রথম ফারহানা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পরে আবার স্বাভাবিক হয়। এতদিনের কথাবার্তায় আকাশের সাথে ফারহানার ভালোই একটা বোঝাপড়া তৈরি হয়েছে, তাই আশা করি এতটুকু জানতে পারলে তার কোনো সমস্যা হবে না। এই চিন্তা ভাবনা নিয়েই ফারহানা তার সাথে আবারও রেগুলার কথাবার্তা শুরু করে। আর বলতে গেলে তাদের মধ্যে কোনো বাজে কথাবার্তা নয়, বরং বন্ধুর মতো হেলদি কথাবার্তাই হতে শুরু করে। আর এই বিষয়টাই সেখানে নজরদারিতে থাকা বিবেকের চোখে পড়ে যায়, কারণ নিয়ম অনুযায়ী কেউ নিজের পার্সোনাল কোনো বিষয় ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবে না, কিন্তু তবুও সে কাউকে কিছু বলে না, মনে করে এতটুকু জানাতে সমস্যা হবে না। তাছাড়াও ফারহানার সাথে আকাশ নামের লোকটার কথাবার্তায় বিবেকের ভালো ইন্টারেস্টিং মনে হচ্ছে বিষয়টা। এভাবেই তাদের কথাবার্তার ঘনিষ্ঠতা আরো বাড়তে শুরু করে। আকাশ জানায় এখন তো রমজান চলছে, সময় বের করে কথা বলেন কিভাবে। তখন ফারহানা তাকে মনে করিয়ে দেয় এটাই তো আমার কাজ, ক্লায়েন্টের সাথে কথা বলা। তবে ফারহানা ধীরে ধীরে তাকে ক্লায়েন্ট নয়, নিজের বন্ধুর মতো ভাবতে শুরু করেছে। আকাশ জানায় ফারহানাকে সে একটা গিফট পাঠাবে, তাই তার ঠিকানা চায়, কিন্তু ফারহানা
ফারহানা ঠান্ডা মাথায় তাকে এই বলে যে আমার ঠিকানাও জানার প্রয়োজন নেই আর আমাকে গিফট দেওয়ার প্রয়োজন নেই, বরং আমার বদলে কোনো ভিখারিকে একবেলা খাবার ব্যবস্থা করে দিয়েন, তাতেই আমি খুশি হব। সেদিন কথাবার্তা শেষ করে ফারহানা যখন বাড়ির দিকে রওনা হয় তখন রাস্তায় এক ভিখারির পাশে সে ঈশা নামের একটা পার্সেল দেখতে পায়। আর তখনই তার মনে পড়ে যায় সে তো আকাশকে নিজের নাম ঈশা বলে পরিচয় দিয়েছিল, সে আবার তার পিছু করছে না তো? কোনোভাবে সে কি তার আসল পরিচয় জানতে পেরেছে? তবে ফারহানা আশেপাশে তাকিয়ে যখন কিছু দেখতে না পায় তখন বিষয়টাকে ইগনোর করে। ভিখারিকে জিজ্ঞাসা করে এটা আপনাকে কে দিয়েছে? সে বলে এটা নাকি ঈশা নামের একটা মেয়েকে এক লোক দিতে বলেছে, আপনি কি সেই? এই শুনে ফারহানা সেই গিফট নিয়ে বাসায় আসে, এনে দেখে তার ভেতরে সুন্দর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা তার খুব পছন্দ হয়। তারপর দিন ফারহানা সময় মতো অফিসে গিয়ে আকাশের কলের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু আজকে তার কোনো কল আসে না। সেদিন পার হয়ে পরের দিন চলে আসে, সেদিনও আকাশের কোনো কল নেই। এতে করে ফারহানা এতটাই বিরক্ত হয় যে অন্য সকল ক্লায়েন্টের কল সে কেটে দিতে শুরু করে। এভাবে এক এক করে 4 দিন পার হয়ে যায়, এখনো পর্যন্ত আকাশের কোনো কল আসে না। তাই এবার সে ধৈর্য ধরতে না পেরে তার কলিগ সোফিয়াকে নিয়ে একটা মোবাইল কিনতে যায়। আর মোবাইলটা কেনার পর ফারহানা নিজের আধার কার্ড সোফিয়াকে দিয়ে বলে আমার জন্য একটা সিম কার্ড উঠিয়ে দিও তো, আমি পারি না তো এসব। এরপর ফারহানা আরো কয়েকদিন তাকে কল করে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ এতদিনে আকাশের সাথে তার ভালোই একটা ইমোশনাল বন্ড তৈরি হয়েছে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। আর ফাইনালি 10 দিনের মাথায় আজকে আকাশ ফারহানাকে কল করে। ফারহানা তো একদম রেগে ওঠে, কোথায় ছিলেন এতদিন? সে জানায় তার মোবাইলটা নাকি হারিয়ে গিয়েছিল, এজন্য এতদিন কল করতে পারেনি। কিন্তু ফারহানা এতদিনে এটা বুঝতে পারেনি যে এই সমস্ত কিছু তার ওপর বেশ ভালোই প্রভাব ফেলতে শুরু করেছে। তাই কোনো কিছু চিন্তা না করেই ফারহানা তাকে নিজের বন্ধু মনে করে তার সাথে দেখা করতে চায়, বলে আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখলেন বাইরের সকল বিষয়বস্তু একটা মেয়েকে কেমন পরিমাণ সাহসী করে ফেলতে পারে। সে কার সাথে দেখা করবে, লোকটা ভালো না খারাপ, এত কিছু শুধুমাত্র ফোনে কথা বলেই সে আন্দাজ করে নিয়েছে। আকাশ তাকে জানায় তাহলে 5 দিন পর ঈদ আসছে, সেদিন সন্ধ্যার সময় আপনি আমার সাথে দেখা করবেন, আমি পরে আপনাকে লোকেশন পাঠিয়ে দেব। এই ঘটনায় ফারহানা তাকে এখন বিশ্বাস করতে শুরু করেছে। তবে এই বিষয়গুলো তাদের কোম্পানির নিয়মের বাইরে ছিল, পার্সোনালি দেখা করা বা এই টাইপের বিষয়গুলো নিয়মের বাইরে, যার কারণে বিষয়টা জানতে পেরে নজরদারিতে থাকা বিবেক তার বসকে বিষয়টা জানাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সে থেমে যায়। সে তার বসকে কিচ্ছু বলে না, ফারহানা নিয়ম ভঙ্গ করেছে সেটাও সে জানায় না, কারণ সেও জানতে চায় যে এই আকাশ ছেলেটা আসলে কে অথবা কেমন দেখতে। এতদিন ফারহানার সাথে তার প্রত্যেকটা কথা সে শুনেছে, তাই বিষয়টাতে তার নিজেরও একটা কৌতূহল তৈরি হয়েছে। এরপর চলে আসে ঈদের দিন। সেদিন ঘরের সব রান্নাবাড়া শেষ করে সবার সাথে সময় কাটিয়ে প্রত্যেকে যখন বাইরে ঘুরতে যাবে তখন ফারহানা তাদেরকে বলে যে তার নাকি শরীর খারাপ, এই বলে বাসায় থেকে যায়। আর সবাই যখন ঘর থেকে বের হয় তাদের আত্মীয়দের বাসায় যাওয়ার জন্য, তখন ফারহানা ঘরে তালা দিয়ে আকাশের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। সে নিজের সাথে করে বের হওয়ার সময় আকাশের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, মানে তাদের কথাবার্তায় তাদের সম্পর্কটা কোথায় চলে গিয়েছে একবার বুঝুন। কিন্তু রাস্তায় একটা দোকানে তখন করিম তার বন্ধুদের সাথেই ছিল, সেখানে ফারহানাকে সে দেখে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ফারহানা তার মেট্রো স্টেশনে পৌঁছে যায়। এই মেট্রো স্টেশনেই আকাশ ফারহানাকে দেখা করতে বলেছিল, আর তার পেছনে পেছনে করিম বিষয়টা জানতে এসেছে যে তার বউ কার সাথে দেখা করতে বের হলো। সেখানে ফারহানার অফিসের বিবেক নামের ছেলেটাও এখানে এসেছে, কারণ সেও জানতে চায় আকাশ ছেলেটা আসলে কে। সেখানে ফারহানা যখন আকাশের জন্য অপেক্ষা করছিল তখনই তার মোবাইলে তার বান্ধবীর নায়ার কল চলে আসে। আর এখানে ফারহানা জানতে পারে যে তাদের কলিগ সেই সোফিয়া নাকি মার্ডার হয়েছে। সে জানায় সোফিয়া জানতো না যে সে একটা ক্রিমিনালের সাথে কথা বলছে, এতদিন ধরে সেই ক্রিমিনালের সাথে সে কথা চালিয়েছে। আর অফিস থেকে কথা বলতে বলতে নাকি সোফিয়া ওই ক্রিমিনালের সাথে পার্সোনালি দেখা করতেও গিয়েছিল, কিন্তু সেখানে নাকি লোকটা তার 4-5টা বন্ধুকে দিয়ে একসাথে সোফিয়াকে জোর জবরদস্তি ভোগ করে আর তাকে ওখানেই মার্ডার করে পালিয়ে যায়। যা শুনতে পেরে ফারহানার ভেতরে একটা ভয় ঢুকে পড়ে। সে তার হাতে থাকা বিরিয়ানির বাটি ওখানেই রেখে তাড়াতাড়ি তার বাড়ির দিকে রওনা হয়, কারণ সেও তো এভাবেই এক অপরিচিতর সাথেই দেখা করতে এসেছে। আর দূর থেকে এইসব দেখে তার হাজব্যান্ড করিম আর সেই বিবেক কিচ্ছু বুঝতে পারে না। সেখান থেকে আসার পর রাতের বেলা ফারহানার বাসায় পুলিশ এসে হাজির হয়, জানায় ফারহানার কলিগ সোফিয়ার মার্ডার হয়েছে আর তার পার্স থেকে নাকি ফারহানার আধার কার্ড পাওয়া গিয়েছে, তাই ফারহানাকে তারা জিজ্ঞাসাবাদ করতে এসেছে। ফারহানা তাদেরকে বোঝায় যে এই কার্ড সে অনেকদিন আগে সোফিয়াকে দিয়েছিল তার জন্য একটা সিম কার্ড উঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু ঘরের প্রত্যেকেই বিষয়গুলোতে খুবই অবাক হয়ে যায় যে ঘরের বৌমা আসলে কি করছে না করছে তারা কিচ্ছু বুঝতে পারছে না। এবারের মতো পুলিশ তার কাছে টুকটাক জিজ্ঞাসাবাদ করে চলে যায়, কিন্তু এই ঘটনায় তারা জানতে পেরে গিয়েছে আজকে ফারহানা কার সাথে যেন দেখা করতে বেরিয়েছিল।
এমনকি সে যে এতদিন ধরে নিজের কাছে একটা স্মার্টফোন লুকিয়ে রেখেছে সেটাও ধরা পড়ে যায়। তাই ফারহানার শ্বশুর মশাই তার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই পরদিন ফারহানা তার বান্ধবীর কাছে কল করে সেই জব ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু করিম তাকে বোঝায় তোমার এই জবটা কিছুদিন পর ছাড়লে ভালো হবে, এখন জব ছেড়ে দিলে পুলিশ তোমার উপর সন্দেহ করবে, আর তাছাড়াও আমাদের ঋণ এখনো পরিশোধ হয়নি, তাই আমি তোমার উপর বিশ্বাস রাখছি, আশা করি এই বিশ্বাস তুমি ভাঙবে না। সেদিন করিম তাকে নিজে অফিসে নিয়ে যায়। সেখানে অফিসে সবাইকে বারবার বলা হচ্ছিল তারা যেন এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে, না হলে তাদের অবস্থাও সোফিয়ার মতো হতে পারে। আর এই সমস্ত ঘটনা ফারহানার ভেতরে সত্যি সত্যি একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। তাই রেগুলার জবে ফিরে এসে যখন আবারও আকাশ তাকে কল করে, সেখানে ফারহানা এবার তার সাথে বন্ধুর মতো নয় বরং কিছুটা এড়িয়ে গিয়ে কথা বলতে শুরু করে। আকাশ তাকে বলে তুমি সেদিন দেখা করতে আসলে না যে? সেখানে ফারহানা ভয় পেয়ে যায় আর তাকে খুবই রুডলি বলে দেয় দেখো সামনে থেকে কখনোই দেখা করার কথা বলবে না, আমরা কখনোই দেখা করতে পারবো না। এমনকি কড়াভাবে তাকে দ্বিতীয়বার ফোন করতেও নিষেধ করে দেয়। তাই আকাশ ফোনটা কেটে দেয়। তারপর কয়েকদিন পার হয়ে যায়। এসব কিছুই তার বান্ধবী নায়া জানতে পেরে তাকে বোঝায় এত প্যানিক হওয়ার কিছু নেই, ও জাস্ট একটা কাস্টমার, তাই পরের বার কল করলে ভালো মতো বুঝিয়ে দেবে, তাতেই হবে। ঠিক এই বলতে বলতে তখনই আকাশের কল চলে আসে। আকাশকে এবার ফারহানা কিছু বলতেই যাবে তার আগেই আকাশ খুবই অদ্ভুতভাবে তার সাথে কথা বলতে শুরু করে। ফারহানাকে সে রীতিমতো হুমকি দিতে শুরু করে, কি মনে করেছিস তুই? যদি তুই আমাকে কিছু না বলিস তাহলে কি আমি তোর খোঁজ নিতে পারবো না? তোর আসল নাম ফারহানা তাই না? তুই শহরের লখনউ এরিয়াতে থাকিস, তোর বাড়ি কোথায় সেটাও আমি জানি, তুই শুধু অপেক্ষা কর, দেখিস তোর সাথে আমি কি করি এখন। তার কথা হলো সে তাকে ওই পর্যন্ত ডিস্টার্ব করবে যতদিন না পর্যন্ত ফারহানা নিজে তার সাথে দেখা করতে আসবে, কারণ ফারহানার সাথে সে শারীরিক সম্পর্ক করতে চায়। সেজন্যই তাকে সে প্রতিদিন কল করত আর সেজন্যই তার সাথে দেখা করতে বলেছিল। আর এই শুনতে পেরে এবার ফারহানা সত্যি সত্যি আতঙ্কিত হয়ে ওঠে। সে যখন বাড়ি যাচ্ছিল তখনও তার মনে হতে থাকে যে হয়তোবা কেউ তার পিছু করছে। এমনকি বাসায় যাওয়ার পর রাতের বেলা ফারহানার নামে একটা গিফট আসে, কিন্তু করিম বুঝতে পারে না এই গিফট আসলো কোথা থেকে। পরদিন অফিসে গেলে আবারও আকাশ তাকে কল করে, তাকে বলে তোর সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে, তুই কেমন ফ্যামিলি থেকে বিলং করিস আমি জানি সেটা। যদি আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা, তোর আমার সাথে দেখা করতে আসা, এই সব কিছু তোর পরিবারকে আমি জানিয়ে দেই তাহলে কেমন হয়? সেদিনও বাসায় ফেরার সময় ফারহানার মনের ভেতর একটাই ভয়, কেউ মনে হয় তার পিছু করছে। আর সেটা শুধু ভয় নয়, বাস্তবেও হচ্ছে। এক কালো শার্ট পরা লোক অনেক আগে থেকেই তার পিছু করা শুরু করেছিল, কিন্তু আজকে ফাইনালি ফারহানা তার চেহারা দেখতে পায়। এটা অন্য কেউ নয়, তার হাজবেন্ড করিম। তাই বাসায় যাওয়ার পর ফারহানা করিমের উপর খুব বিরক্ত, কারণ সে সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিল। তার ওপর যদি করিমের সন্দেহ হয়েই থাকে তাহলে সে কেন তাকে চাকরি জয়েন করতে দিয়েছিল? তখন করিম তাকে বোঝায় সে তাকে সন্দেহ করছে না, বরং তার ইদানিংকালের সমস্ত কিছু আন্দাজ করে সে বুঝতে পেরেছিল ফারহানা কোনো না কোনো বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে, তাই সে তার পিছু করছে কেউ তার ক্ষতি করতে চায় কিনা। তাই এই শুনে ফারহানাও তার রাগ ভাঙে। পরের দিনগুলো থেকে করিম নিজে ফারহানাকে তার অফিসে দিয়ে আসতো আর কাজ শেষ হলে তাকে নিজে গিয়ে নিয়ে আসতো। আসলে ফারহানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারছে না, কারণ এতে করে তার হাজবেন্ড এবং তার পরিবার সবকিছু জেনে যাবে, আর এমনকি পুরো এলাকায় তাদের পরিবারের নামে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তবে প্রতিদিন যেহেতু আকাশ নামের সেই লোকটা ফারহানাকে ডিস্টার্ব করছিল, তাই সেখানে অফিসে নজরদারিতে থাকা বিবেক ছেলেটা ফারহানার বিষয়টা বুঝতে পারে। সে ফারহানার সিস্টেমটা পরিবর্তন করে দেয় আর সেই নম্বরটা ব্লক করে দেয় ফারহানার ডেস্ক থেকে, যার কারণে অপরদিকে এইসব বিষয়ে আকাশ একদম ফুলে ফেপে উঠতে থাকে, কারণ ফারহানাও তার সিম কার্ড পরিবর্তন করে ফেলেছে, সেজন্য তাকে কল দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু একদিন করিম ফারহানাকে অফিসে নামিয়ে দিয়ে যখন ফিরছিল তখন কেউ একজন করিমের বাইকে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে, আর তারপরেই ফারহানার মোবাইলে করিমের নম্বর থেকে কল আসে। কলটা আকাশ করেছে, অর্থাৎ বোঝা গেল সে এক সাইকোর মতো তার পিছু পড়ে গিয়েছে। বলে তোমার হাজবেন্ডকে যতটুকু শাস্তি দেওয়ার দিয়েছি, এখন হসপিটালে গিয়ে তার খোঁজ নাও, তবে তুমি যদি নিজ থেকে আমার সাথে দেখা করতে না আসো, আমার সাথে রাত না কাটাও, তাহলে সামনে আরো ভয়ানক কিছু হতে পারে। সেখানে ফারহানা তাকে হুমকি দেয় এবার কিন্তু সে পুলিশের কাছে যাবে, কিন্তু আকাশ জানায় তুমি যা মনে হয় তা করো, কিন্তু মনে রাখবে পুলিশও আমাকে খুঁজে বের করতে পারবে না। তাই এবার ফারহানা সিদ্ধান্ত নেয় সে আকাশকে খুঁজে বের করবে, আর সম্পূর্ণটাই গোপনে করতে হবে, কারণ যদি আকাশ কিছু জানতে পারে তাহলে সে তার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করবে। আর তারপর সে কি চায় সেটা জানতে হবে। তার মাথায় চলে আসে সেই গিফটে পাওয়া মিউজিক বক্সটা। সেটার লেভেল দেখে সে প্রথমে সেই দোকানে যায় যেখান থেকে গিফট কেনা হয়েছিল, কারণ ফারহানা বুঝতে পেরেছে লোকটা এই সকল ক্ষেত্রে তেমন দক্ষ নয়, না হলে এমন সব বিষয় রেখে দেবে কেন। ওখান থেকে এই প্রোডাক্টের ইনফরমেশন লিস্টে গিয়ে তারা আকাশের ক্রেডিট কার্ড ডিটেলস জানতে পারে, আর তারা জানতে পারে তার নাম আসলে আকাশ নয় বরং ট্যালেন। তবে আমি গল্প বলার সুবিধার্থে তাকে আকাশ বলেই ডাকবো। তারা জানতে পারে ব্যাংকের এই অ্যাকাউন্টটা আসলে ফারহানাদের অফিসের পাশে থাকা ব্যাংকের, তাই ফারহানা তার বান্ধবীকে নিয়ে সেই ব্যাংকে খোঁজ লাগাতে যায়, আর পাশের কোম্পানিতে চাকরির সুবাদে এখানে তার পরিচিত একজনের সাথে কথা বলে সে এই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস জানতে পারে।
পারে। এমনকি এও জানতে পারে অ্যাকাউন্ট হোল্ডার নাকি বর্তমানে শহরের একটা শপিং মলে বিল পে করেছে। তাই ফারহানা তার বান্ধবীকে নিয়ে সেই শপিং মলে চলে যায়। সে এবার তার মোবাইল থেকে আকাশকে কল করে এবং সব দিকে নজর রাখতে শুরু করে। একসময় পারিপার্শ্বিক সকল বিষয় লক্ষ্য করে সে খুঁজে পেয়ে যায় যে লোকটা আসলে কে, কিন্তু আকাশ এখনো তাকে দেখেনি। তাই ফারহানা তার পিছু করতে শুরু করে। একসময় আকাশ যখন তার মোবাইলটা সাইডে রেখে খাবার অর্ডার করে, তখন এই সুযোগে ফারহানা সেই মোবাইলটা নিয়ে পালিয়ে যেতে ধরে, কারণ এই মোবাইলের মধ্যেই সবকিছু আছে। কিন্তু সে ধরা পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে ফারহানা তার চোখে পেপার স্প্রে মেরে পালিয়ে যায়। ফারহানা মোবাইলটা নিয়ে এক টেকনিশিয়ানের কাছে চলে আসে। সেখানে সে মোবাইলের লক খুলতে পারে, কিন্তু জানতে পারে এই মোবাইলে নাকি কোনো প্রকার কল রেকর্ডিং বা কিছুই নেই। আসলে আকাশ ঘটনাটা সন্দেহ করে অনেক আগেই মোবাইল থেকে সকল কল রেকর্ডিং অন্য একটা জায়গায় সরিয়ে রেখেছে। তাই এবার আকাশ তাকে আরো বেশি বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ আকাশ তার দুর্বলতা জানে। ফারহানা কখনোই পুলিশের কাছে যাবে না, কারণ এতদিনের কথাবার্তায় সে বুঝে গিয়েছে সে কেমন টাইপের মেয়ে, সে তার ফ্যামিলির কাছে কতটা দুর্বল। আর পুলিশের কাছে গেলে সবকিছু জানাজানি হবে, তাদের নামে খারাপ একটা কথা রটবে। তাই সে ফারহানাকে তার সাথে আবারও দেখা করতে বলে। সেজন্য এবার বেশি কিছু চিন্তা না করেই তার ব্ল্যাকমেইলের শিকার হয়ে ফারহানা তার কথায় রাজি হয়, কারণ তার কাছে কিছু করার নেই। আকাশ তাকে ঠিকানা দিয়েছিল, আর সেই ঠিকানা অনুযায়ী সে আকাশের বাসায় যায়। আর এখানেই আকাশকে একটু স্পষ্টভাবে দেখানো হলো। গলার কণ্ঠের সাথে তার চেহারার তেমন কোনো মিল নেই, সম্পূর্ণ এক সাইকোর মতো কথা বলে সে। এখানে ফারহানাকে সে বাজে বাজে কথা বলতে শুরু করে, আর তার সাথে সে কি কাজ করবে, বাজে কাজ করবে, এই সব কিছু বলতে শুরু করে। বোঝা যায় এই লোকটা আসলে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন একটা ক্যারেক্টার। সেজন্যই ফারহানাকে সে এমন এমন কথা বলছে যেগুলোর কোনো ভিত্তি নেই। ফারহানাকে নাকি সে মনে প্রাণে ভালোবেসেছিল, আর তাকে নিয়েই সে নাকি মরতে চায়। আগে তাকে মারবে, তারপর সে নিজে মরবে। এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতে শুরু করে, যা শুনে ফারহানা অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুলতেই দেখা যায় সেখানে ফারহানার হাজব্যান্ড করিম দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সে পুলিশ নিয়ে এসেছে। মূলত আকাশ যেমনটা ভেবেছিল যে ফারহানা ভয় পেয়ে তার পরিবারকে কিছু বলবে না, এটাই ছিল তার সবথেকে বড় ভুল। আর তাছাড়াও সত্যি বলতে সে কোনো সাইকোপ্যাথ নয়, বরং মানসিকভাবে ভারসাম্যহীন একটা মানুষ। তাই বিষয়গুলোতে সে এতটা প্রফেশনাল নয়, সেজন্যই ফারহানা তাকে খুঁজে বের করতে পেরেছিল। গতকালকেই ফারহানা করিমকে সবকিছু খুলে বলেছিল, সবকিছু স্বীকার করেছিল যে সে ওখানে কি কাজ করে, আর ওখানে আকাশ নামের একটা লোকের সাথে সে কীভাবে ঝামেলায় পড়েছে। আর সেখানে করিম রিয়াক্ট না করে বরং ফারহানাকে সাপোর্ট করে, কারণ সে এখন বিপদে। ফারহানাকে নিয়ে সে একজন ফিমেল ইন্সপেক্টরের সাথে কথাবার্তা বলে, আর সেই ইন্সপেক্টরের কথায় ফারহানা তার সাথে এখানে দেখা করতে আসে। আর অবশেষে পুলিশ আকাশকে নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। তবে এই সকল ঘটনায় ফারহানার বড় একটা শিক্ষা হয়ে গেল। তারপর অনেক দিন পার হয়ে যায়। এতদিন কাজ অফ রেখে ফাইনালি ফারহানা সিদ্ধান্ত নিয়েছে সে আবারও তার জবে ফিরে যাবে। কিন্তু এবার সে আগের মতো ভুল করে না। যার সাথেই সে কথা বলবে তাকে সে সঠিকটা বোঝানোর চেষ্টা করবে। কোনো প্রেম নয়, কোনো ভালোবাসা নয়। যদি কাজ না হয় তাহলে সেই ক্লায়েন্টকে বাদ দেবে, কিন্তু যাকে সে বুঝিয়ে শুনিয়ে ভুল থেকে বের করে আনতে পারবে, ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবে, তাকে বাঁচাতে পারলেই সে সাকসেসফুল হবে। তারপর থেকে সে এই লক্ষ্য নিয়েই কাজ শুরু করে। সাথে এখানেই শেষ হলো আজকের গল্পটা। তো সত্যি বলতে শুধু ভারত নয়, আমাদের দেশেও মেয়েদের বাইরে গিয়ে কাজ করাটা আরও বেশি খারাপ নজরে দেখা হয়। অবশ্যই এর পেছনে কারণ আছে, যেটা আমরা সিনেমায় দেখতে পেলাম। তাই আমি এটা বলবো না যে মেয়েদের বাইরে বের হয়ে নিজেদের জন্য কাজ করাটা খারাপ কিছু। তবে আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, সুশীলভাবে আপনি যে কোনো কাজ করেন সমস্যা নেই, কিন্তু যখনই আপনি আপনার পরিবারকে ভুলে গিয়ে, নিজের হাজব্যান্ড অথবা নিজের বাবা মা ভাই বোনকে ভুলে গিয়ে একটা ভুল পদক্ষেপ নেওয়ার চিন্তা করবেন, তখন যেন এই সিনেমাটার কথা আপনার মনে আসে। কারণ সিনেমাতে যা হলো বাস্তব জীবনে এর থেকেও বেশি হতে পারে। তাই বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।